কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে আপনি জানেন? আমি জানি কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে। তো আমি অডিট না করলে কিভাবে জানবো? যে সোনার বারগুলো রাখা হয়, যে গোল্ড বার, সেই গোল্ড বারগুলো কি সোনার রাখা হয়েছে নাকি সেগুলো তামার রাখা হয়েছে, সেটা আমরা কিভাবে জানবো? তো সেগুলো জানতে হলে তো আপনাকে প্রপার অডিট করতে হবে, এবং প্রপার অডিট করতে হলে একটা জনগণের সরকার তো লাগবে, সেখানে দায়বদ্ধ সরকার একটা লাগবে। তো সেটা না হওয়া পর্যন্ত আপনি অর্থনীতির আসল অবস্থা বুঝতে পারবেন না। আর রেমিটেন্সের যেটা বলছেন, রেমিটেন্সের ফাঁকটা আপনাকে আমি বলে দিই, আমি এখনই বলে দিই, বয়স হয়ে গেছে। আমরা দেখেছি রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স কখন বাড়ে? নর্মালি 2 ঈদে বাড়ে। 2 ঈদে কেন বাড়ে? 2 ঈদের সময় আমরা দেখেছি যে মানুষ টাকা পাঠায় তার আত্মীয় স্বজনের জন্য, এবং ঈদের পরের মাসে সেই রেমিটেন্স কমে যায়। আপনি যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন, আপনি প্রত্যেকবার দেখবেন যে ঈদের মাসে বাড়বে, ঈদের পরের মাসে কমে যাবে। বাংলাদেশে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওই যে ভাড়া খাটা সাংবাদিক যারা, এই সরকারের দালাল সাংবাদিক, যাদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ নেয়া, এই সাংবাদিক গোষ্ঠী হিসাব দেখাচ্ছে এই মাসে নাকি রেকর্ড রেমিটেন্স হচ্ছে, যেটা ইয়ের সাথে মেলে না, যেটা লজিকের সাথে মেলে না। এটা মেলার কোনো কারণও নাই, এবং তারা 19 দিনের একটা গল্প বলছে। আমার ব্যক্তিগত ধারণা, মাস শেষ হলে আপনি দেখবেন যে এই গল্প সঠিক ছিল না। এই গল্পটা এখন বাজারে কেন ছাড়া হয়েছে জানেন? যাতে ডলারের দাম আরো বেড়ে না যায়, মানে টাকার দাম আরো কমে না যায়। কারণ যদি জনগণ জেনে যায় যে টাকার দাম আসলে আমাদের রিজার্ভে টাকা নাই, তাহলে তো ডলারের দাম আরো বেড়ে যাবে। এইটা আটকানোর জন্য এই গল্প বলা হচ্ছে যে ঈদের পরের মাস, ঈদ হয়েছে কিন্তু আমাদের এই মাসে কত 1 তারিখে বোধহয় ঈদ হলো, তাই না? 1 তারিখে ঈদ হলো। তো তার মানে ঈদের পরে তো রেমিটেন্স কমতেই হবে, এটা অলওয়েজ এটা হয়েছে। ঈদের পরে 18 দিন রেমিটেন্স বাড়লো, এটা কি সম্ভবপর কথা? এবছর ভাই উল্টাটা হয়েছে। এবছর এটা কোনোদিন এটা হতেই পারে না। সুতরাং এই হিসাব সম্পূর্ণ একটা ভুয়া হিসাব দেওয়া হচ্ছে জনগণকে ভুল বোঝানোর জন্য। কাজে এদের কোনো স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। তারা কি বলছে এখন বাংলাদেশে মুদ্রাস্ফীতি কত? 5.6 না 5.7 বলছে, তাই না? জিনিসপত্রের দাম কত বেড়েছে? আমি দর্শক যারা শুনছেন আমাদের বক্তব্য বা পরে যারা শুনবেন তাদেরকে জিজ্ঞেস করি, আমি জিনিসপত্রের দাম কত বেড়েছে আপনারা বলেন, কয় গুণ বেড়েছে? এবং মুদ্রাস্ফীতি জিনিসটা কি? আমি সহজভাবে বলি, মুদ্রাস্ফীতি তো টেকনিক্যাল টার্ম, যে সাধারণ জনগণ বুঝবেন না। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় কত বাড়লো, এটাই মুদ্রাস্ফীতি। সহজ ডেফিনেশন দিচ্ছি আমি ইকোনমিক্সে। জিনিসপত্রের দাম কত, জীবনযাত্রার দাম কত বাড়লো, জীবনের জিনিসপত্রের দাম কত বাড়লো। আচ্ছা, গত 1 মাসে বলেন চাল, ডাল, তেল, আমি যদি বেসিক আইটেমে যদি শুধু থাকি, চাল, ডাল, তেল, সবজি, মাংস, মাছ, এই 5-6টা আইটেমের কত পার্সেন্ট দাম বেড়েছে, এইটা জানলেই আপনি মুদ্রাস্ফীতি জানবেন। আমি যতদূর শুনেছি যে ইয়েরা বলেছে, ওই যে বিবিএস যেটা বলে, যে তাদের হিসাব অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে 80%। তারপরে মুদ্রাস্ফীতি কি করে 5% হবে, 5.6% হবে? প্রশ্নই আসে না। কাজেই এই সরকারের প্রতিটি স্ট্যাটিস্টিক্স বানানো স্ট্যাটিস্টিক্স, জনগণকে ধোঁকা দেওয়ার মতো। যারা যেভাবে ওই যে 5 বছর পর পর একটা ভোটের নাটক করে, সেইভাবেই জনগণকে একটা ভুয়া স্ট্যাটিস্টিক্স এই শেখ হাসিনা দিয়ে চলেছে। এই স্ট্যাটিস্টিক্স এর উপরে কোনো বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আপনাকে যে প্রশ্নটি শুরুতেই করছিলাম, যে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সয়লাভ শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা হয়েছে, কি যেন একজন নায়ক নাম, তো উনাকে শেখ মুজিব বানানো হয়েছে। তো উনাকে আপনার 7ই মার্চের একটি ভাষণ, সম্ভবত যেই ট্রেলার যেটা দেখানো হয়েছে, সেখানে 7ই মার্চের ভাষণে উনি এক জায়গায় বলছেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই। এই কথাটা আসলে কি মানে শেখ মুজিব বলেছিলেন কিনা তিনি 7ই মার্চে যে ভাষণ, সেখানে প্রশ্নই আসে না। 7ই মার্চে ভারতের রেফারেন্স কেন আসবে? 7ই মার্চের বক্তৃতা শেখ মুজিব কেন দিয়েছিলেন? দিয়েছিলেন এই কারণে যে আর্মি ক্র্যাকডাউন হয়েছিল বাংলাদেশে, পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছিল, এবং পাকিস্তান আর্মি কি করলো, তখন যে জেনারেল ইয়াহিয়া ছিলেন তিনি কি করলেন, পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিলেন। সুতরাং তার বক্তৃতা ছিল সেই পার্লামেন্ট অধিবেশন নিয়ে, তার মানে রাজনীতি নিয়ে বক্তৃতা ছিল। এবং পাকিস্তান আর্মি যে ক্র্যাকডাউন করেছিল, যত মানুষ হত্যা করেছিল, সেটার বিচারের জন্য তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে ভারতের কোন প্রসঙ্গই তিনি বলেন নাই, ভারত নামটাই উচ্চারণ করেন নাই।
সুতরাং ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার, এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি, এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে, শেখ মুজিবুর রহমান বলুক আর না বলুক, সেটার থেকে বড় কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু শেখ পরিবারের যোগাযোগ সেই পাকিস্তানি আমল থেকেই আছে। এটা আপনাদের মনে রাখতে হবে। ভারতের গোয়েন্দাদের সাথে এই শেখ পরিবারের যোগাযোগ পাকিস্তান আমল থেকেই আছে, এবং শেখ মুজিবুর রহমানও ভারতীয় গোয়েন্দাদের দ্বারাই পরিচালিত হতেন। কিন্তু সেই সময় এই ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার কোনো সুযোগ ছিল না। এটা যদি সেই সময় তিনি বলতেন, তাহলে তো পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করতো রাষ্ট্রদ্রোহের মামলায়, তাকে তো সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো। পাকিস্তান সরকার তাহলে বলতো যে তিনি এই ধরনের কথা বলেছেন। এটা কোথাও নাই, কারণ এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি। এটা আসলে বাংলাদেশের জনগণকে আরো ভারতপন্থী করার চেষ্টা করা হচ্ছে। মানে ভারতের বিরুদ্ধে তো একটা বাংলাদেশের, আমি মনে করি অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর ভারতের প্রতি যথেষ্ট কি বলবো বিরাগের কারণ আছে। কারণ ভারতে শুধু যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ কায়েম করেছে তাই নয়, শুধু যে বাংলাদেশের জনগণের উপরে একটি জালিম সরকারকে ভারত সরকার বসিয়ে রেখেছে তাই নয়, ভারতে প্রতিদিন মুসলমানদের উপরে যে জুলুম চলছে। আপনি দেখেছেন গত 2 দিন আগে একটা ভিডিওতে দেখা গেছে 65 বছরের একটা বয়স্ক মানুষকে এক বিজেপির এক গুন্ডা, বিশাল লম্বা চড়া গুন্ডা, পিটিয়ে মেরে ফেলেছে, এবং পিটিয়ে মারছে এবং তাকে জিজ্ঞেস করছে প্রতি মুহূর্তে, এই তোর নাম কি মোহাম্মদ নাকি? তার মানে সে ধারণা করছে যে লোকটি মুসলমান, এই 65 বছরের লোকটি, এবং প্রত্যেকবার মারার আগে তাকে বলছে তোর নাম মোহাম্মদ নাকি, এবং বলতে বলতে সেই লোকটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তো পরে দেখা গেছে যে লোকটি কিন্তু মুসলমান না, লোকটি হিন্দু। তো সে বুঝতে পারে না, তো না বুঝতে পেরে সে পিটিয়ে একজন লোককে মেরে ফেললো শুধুমাত্র মুসলমান ধারণা করার কারণে। তাহলে যে ভারতে মুসলমানদের প্রতি এরকম জুলুম করা হচ্ছে, ভারতে প্রতিদিন একটা করে প্রায় মসজিদ ভাঙা হচ্ছে, প্রতিদিন একটা করে মসজিদের উপরে তারা বলছে যে এগুলো মন্দির ছিল এবং এগুলোতে আর নামাজ পড়তে পারবে না, প্রতিদিন একটা করে। তো সেরকম একটি ভারতের প্রতি বাংলাদেশে যারা মুসলমান, শুধু নামে না, যারা ইমানের দিক দিয়ে যাদের মুসলমানিত্ব আছে, তাদের ভারতের প্রতি প্রেম থাকা সম্ভব না বলেই আমি মনে করি। আর যাদের মানে মুসলমান নামের আড়ালে যারা হিন্দুত্ববাদের পূজারী, তাদের কথা আলাদা, যার মধ্যে শেখ হাসিনা নিজেই একজন। শেখ হাসিনা বাংলাদেশের হিন্দুত্ববাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। আমি কিন্তু হিন্দু বলি নাই, হিন্দুত্ববাদ কথাটা বলেছি, কাজে খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি, আমি জনগণের উদ্দেশ্যে বলছি। তো হিন্দুত্ববাদের প্রতিনিধি বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। যাই হোক, তো সুতরাং বাংলাদেশকে প্রকৃত ইমানদার জনগণ, প্রকৃত দেশপ্রেমিক জনগণের প্রতি ভারতপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। তো সেই কারণেই ব্রেন ওয়াশ করবার জন্য আবার নতুন করে গল্প করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি বক্তৃতা দিয়েছিলেন। এই সরকারের প্রধান কাজ কিন্তু ইতিহাস বিকৃত করা। আপনারা জানেন যে বইপত্র সবকিছুতে তারা ইতিহাস বিকৃতি করছে, এবং এটাও কিন্তু তারা শিখেছে ভারত সরকারের কাছ থেকে। নরেন্দ্র মোদী এখন কিন্তু ভারতের ইতিহাস পরিবর্তন করছে, নতুন করে ইতিহাস বই লেখা হচ্ছে, এবং যে বইতে যে মুসলমানদের প্রায় 600 বছরের যে গৌরবজনক অধ্যায়, ভারতে যখন মুসলমান শাসকরা ছিলেন, সেই গৌরবজনক অধ্যায়কে কালিমা লিপ্ত করবার জন্য তারা নতুন নতুন ইতিহাস বই রচনা করছে। একইভাবে বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেবতা দেখানোর জন্য, দেবতা করবার জন্য নতুন নতুন ইতিহাস রচনা বাংলাদেশে হচ্ছে। এটাও তারই একটা অংশ। কাজে এটাকে আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আমাদের, যে ইটস এ প্রোপাগান্ডা সিনেমা, এবং এইসব প্রোপাগান্ডা সিনেমাতে যাই বলা হচ্ছে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। মোহাম্মদ ভাই, আমি আপনার কাছে একটু পেছনে ফিরে যেতে চাই, যে যখন 2012 সালের ওই সময়টাতে আমাদের কথিত গণজাগরণ মঞ্চ ছিল, তখন আপনি সাংবাদিকতায় ছিলেন এবং দীর্ঘদিন, আমি বলবো গৃহবন্দী না অফিস বন্দী ছিলেন দীর্ঘদিন। আপনার অফিস থেকে বের হতে দেওয়া হয়নি, তারপরে লম্বা সময় আপনি জেল খেটেছেন। তো ওই সময়টাতে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার মধ্যে এখন যে ইসলামী মূল্যবোধ, ভারতের বিরোধিতা কিংবা এই বিষয়গুলো মাথায় আসা, এগুলো সেই ওই সময়টা থেকে এসেছে। যে বাংলাদেশে এত পরিমাণে নাস্তিক বলে যে কোনো মানুষ আছে সেটাই জানতাম না, ওই সময়ে আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষ জেনেছে।
তো আপনার কি মনে হয় জামাত ইসলামের বিচার থেকে শুরু করে, এবং বলতে আমি যেটা সত্য মনে, যেটা আমি চিন্তা করি, আমি সেটা বলে দিই সবসময়, যে জামাত ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা তৈরি হয়েছে ওই সময়টাতে, যে ভারত যাদেরকে শত্রু মনে করে, ভারত যাদেরকে ধ্বংস করতে চায়, তার মানে তাদের মধ্যে দেশপ্রেমের কিছু একটা আছে। আপনার কি মনে হয় যে ওই সময়ে যা যা ঘটেছিল সেই ঘটনাগুলোর কি পেছনে থেকে ভারত কোনোভাবে কলকাঠি নেড়েছে কিনা? এই পেছন থেকে না তো, এই পুরো ঘটনাই ভারতের তৈরি। সেই সময় যে গণজাগরণের নামে যেটা করা হয়েছে সেটাতে যারা ইনভলভ ছিল তারা প্রত্যেকেই, আমি নাস্তিকও বলবো না, ইসলাম বিদ্বেষী। নাস্তিক হলেও আমার আপত্তি নাই ব্যক্তিগতভাবে, কারণ নাস্তিক মানে কি? নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। তার বিচার করবার দায়িত্ব মহান আল্লাহ তাআলার, আল্লাহ বিচার করবেন। কারণ নাস্তিক মানে সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, তো তার সাজা দেওয়ার ক্ষমতা এবং অধিকার সবই মহান আল্লাহ তাআলার, সেখানে আমার বলার কিছু নাই। এরা কিন্তু নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। আপনি দেখবেন বাংলাদেশের যে নাস্তিক গ্রুপ বলে আমরা যাদেরকে চিনি, তারা সর্বক্ষণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তারা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে না। এবং তাদেরকে আপনি দেখবেন যখন পূজা হয়, দুর্গা পূজা হয়, এদের প্রত্যেককে দেখবেন এই দুর্গা পূজায় সোৎসাহে অংশ নিতে। তো আপনি যদি নাস্তিক হন তাহলে আপনি তো কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না, তাহলে আপনি পূজাতে যান কেন? আপনি পূজাতে যে এত আনন্দ ফুর্তি কেন করেন? তার মানে তারা নাস্তিক না, ইসলাম বিদ্বেষী। এবং এই পুরো গণজাগরণের ব্যাপারটা তৈরি করেছিল ভারতীয় দূতাবাস। এবং আরেকটি প্রমাণ করে দেই আপনাকে, সেই সময় প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিল। আমি যখন পত্রিকা অফিসে বন্দী, আপনি যেটা বললেন অফিস বন্দী ছিলাম, 4 মাস অফিস বন্দী ছিলাম, মাটিতে ঘুমাতাম আমি। আমার যে অফিসটা ছিল, আপনি তো গেছেন ওখানে, ওই সম্পাদকের ঘরে আমি ওই মাটিতে শুয়ে থাকতাম আর কি, রাত্রে একটা চাদর বিছিয়ে রাতের বেলা ওখানে থাকতাম, আর সারাদিন অফিস করতাম। যাই হোক, তো ওখানে পুরো তখন প্রণব এসেছিল বাংলাদেশে। প্রণব তখন নতুন রাষ্ট্রপতি হয়েছে, কি বলে, ভারতের রাষ্ট্রপতি হয়েছে। তো এখানে এসে তিনি একটা কথা বলেছিলেন এয়ারপোর্টে, আপনার মনে আছে কিনা? তিনি বলেছিলেন যে আমার অন্তর, আমি নৈতিকভাবে গণজাগরণকে সমর্থন করি এবং আমি ওখানে চলে যেতাম নিজেই, কিন্তু আমি যেতে পারছি না দুটো কারণে। একটা হচ্ছে আমার সময় নাই, আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকল। কারণ তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, কিভাবে তিনি কোন প্রোটোকলে তিনি ওখানে যাবেন? সো প্রোটোকলের কারণে এবং সময়ের কারণে তিনি যেতে পারেননি। কিন্তু বাংলাদেশের নেমেই তিনি বলেছিলেন তার সম্পূর্ণ সমর্থনের কথা। আসলে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের বুঝতে হবে, যে ওই সময় কেন আমি এই অবস্থান গ্রহণ করেছিলাম যেখানে সকল মিডিয়া গণজাগরণের পক্ষে ছিল। কারণ সেই সময় আমি যে কাগজে একদিন যে কাগজের শিরোনাম করলাম যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এইটার একটা গল্প আছে, এই গল্পটা আপনাকে বলি। আমি বসে আছি সন্ধ্যার সময়, আমরা ওই দিনের পত্রিকা মেকআপ করছি পত্রিকা। সেই সময় আবদাল সাহেব আসলেন, সৈয়দ আবদাল, আমার উপদেষ্টা সম্পাদক যিনি ছিলেন। তিনি বললেন যে মাহমুদ ভাই আজকে লিড স্টোরি কি হবে? এই হচ্ছে লিড স্টোরি নিয়ে আসলেন তিনি, এটার হেডিং কি হবে? তো তখন ওখান থেকে দাবি তোলা হচ্ছে, কি বলে, গণজাগরণ থেকে, যে বাংলাদেশের সকল মিডিয়া যারা তাদের সমর্থন করবে না সেটা বন্ধ করে দিতে হবে। এবং তারা নাম নিয়ে বলছে দিগন্ত টিভি বন্ধ করতে হবে, নয়া দিগন্ত বন্ধ করতে হবে, আমার দেশ বন্ধ করতে হবে, সংগ্রাম বন্ধ করতে হবে, ইসলামিক টিভি বন্ধ করতে হবে। শুধু তাই না, আজকে যে ইসলামিক ব্যাংক সব থেকে বেশি রেমিটেন্সের টাকা আনে, তাদের দাবির মধ্যে ছিল, আপনার মনে আছে হয়তো ইলিয়াস, ইসলামী ব্যাংকটা বন্ধ করে দিতে হবে। কাজে বাংলাদেশে ইসলামের নামে যা কিছু আছে সবকিছু বন্ধ করে দিতে হবে, এটা ছিল তাদের দাবি গণজাগরণ মঞ্চ থেকে। এটা যখন আমি পড়লাম নিউজটা, লিড নিউজটা পড়ার পরে আমি বললাম, হাতে লিখে দিলাম, জাস্ট পেন্সিল দিয়ে লিখে দিলাম, আজকের হেডিং হবে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। 3টা শব্দ, এই 3টা শব্দ, এই আজকে যে এত ফ্যাসিবাদ আমরা শুনি সবার মুখে, রাজনৈতিক নেতাদের মুখে, সর্বপ্রথম ফ্যাসিবাদের শব্দটা আমার দেশে লেখা হয়েছিল। যাই হোক, তো আমরা বুঝতে পেরেছিলাম যে এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কালচারালি একদম হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে নিয়ে যাওয়া, বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়। এই জন্য ইসলামের যে কালচার, ইসলামের যে ঐতিহ্য, এটা সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমার দেশে আমরা লড়াই করেছিলাম। আমরা তখন চিন্তা করেছিলাম, যদি আমরা পরাজিত হই
তাহলে বাংলাদেশে আর ইসলামী কালচার, ইসলামী এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত থাকবে না। ধর্মীয় স্বাধীনতা এখনো তো পুরোপুরি নাই। আমাদের কি আছে? বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। আপনি কি বলতে পারেন যে বাংলাদেশে পুরোপুরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আছে? বাংলাদেশে কোনো, আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে কোনো ইয়াং ছেলে সে যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, আপনি কি জানেন পরের দিন থেকে তার পিছনে গোয়েন্দা লেগে যায়, গোয়েন্দা লেগে যায় তার পিছনে, যে ইয়াং ছেলে কেন প্রত্যেকদিন সকালে মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তো এটাই তো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে কতজন আলেম জেলখানার মধ্যে আছেন? অসংখ্য আলেম জেলখানার মধ্যে আছেন। বাংলাদেশের কত আলেমকে কিরকম জুলুম করা হয়েছে, তার মধ্যে একজনকে তো আমি দেখেছি জেলখানায়, আমি তখন জেলে, বাবুনগরী, মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বাবুনগরীকে যেরকম জুলুম, যেরকম ফিজিক্যাল টর্চার তাকে করা হয়েছে, এটা কল্পনা করতে পারবেন না। আমি জেলখানার জেলারের কাছ থেকে শুনেছি তার দুটো হাঁটুতে পচন ধরে গেছিল, এবং তাকে কখন জামিন দিয়েছে সরকার, কারণ সরকারের ধারণা ছিল তিনি বাঁচবেন না, তিনি জীবিত থাকবেন না। তাকে যখন ইয়েতে নিয়ে আসলো, শাহবাগে যে হসপিটালটা, বার্ডেমে নিয়ে আসছিল তাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তো বাংলাদেশে তো ধর্মীয় স্বাধীনতা নাই, কিন্তু যদি শাহবাগ সফল হতো পুরোপুরি, গণজাগরণ যদি পুরোপুরি সফল হতো, তাহলে যতটুকু আছে ইসলামের ততটুকু আজকে বাংলাদেশে আপনি দেখতেন না। এই কারণেই আমরা সেই লড়াইটা শুরু করেছিলাম। তো সেই লড়াইয়ের কারণে আমাদেরকে অনেক কিছু মূল্য দিতে হয়েছে। আমি 4 বছর জেলে ছিলাম, আমার সমস্ত পত্রিকা নিয়ে গেছে, আমার প্রেস জোর করে নিয়ে গেছে, আজকে পর্যন্ত সেই প্রেস সরকারের দখলে। কোটি কোটি টাকার, আপনি জানবেন যে নিউজ প্রিন্ট, কোটি কোটি টাকার নিউজ প্রিন্ট তারা নিয়ে এটা তো পচিয়ে ফেলেছে। কাজে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আমাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে। আজকে আপনি আমি বিদেশে নির্বাসিত জীবনযাপন করছি, কিন্তু আমরা মেনে নিয়েছি ইলিয়াস, এবং আমার মধ্যে কোনো দুঃখ নাই। এবং আমি মনে করেছি যে আমি বাংলাদেশের জনগণের জন্য, এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ইমানের জন্য আমি লড়াই করেছি, এবং আমার লড়াই সঠিক লড়াই ছিল। এটা প্রমাণ করে এই জন্যে যে একটি মাত্র পত্রিকা তখন গণজাগরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদের পক্ষে। তারপরেও কিন্তু আমার দেশকে তারা সহ্য করতে পারে নাই, কারণ আমার দেশের কাছে তারা পরাজিত হয়েছিল। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমরা কিছুদিনের জন্য হলেও আটকাতে পেরেছিলাম, এই ভারতীয় আগ্রাসনকে আমরা আটকাতে পেরেছিলাম। জি মোহাম্মদ ভাই, এই প্রসঙ্গে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা বলতে চাই। যে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয়, ঠিক দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় না তৃতীয় দিন, মানে 2 দিন পরের দিন, আপনি জানেন যে সেখানে কিছু ওই চারুকলার, বিশেষ করে কিছু যারা ইয়াবা খায়, মাদক সেবী যেসব ছেলে পেলে আছে, ওরা এসে রাতে মাতলামি করতো, ঢোল টোল নিয়ে বাদ্য বাজনা করতো। ওই এতে আপনার বিভিন্ন ইয়ে বলতো আর কি, যে কতে এই ক্ষতে ওই এরকম গান টান বলতো। তো আমি পরের দিন সকালে ভোরে আমার ডিউটি, আমি সকালে অফিসে গিয়েছি, অফিস থেকে ক্যামেরা নিয়ে গাড়ি নিয়ে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি যে সিটি কর্পোরেশনের যে পরিষ্কার কর্মী একজন মহিলা, তো তিনি খুব গালাগাল করছেন, খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন ওদেরকে উদ্দেশ্য করে, ঝাড়ু দিচ্ছেন এবং গালাগাল করছে। তো আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত মুখ খারাপ করে কথা বলছেন কেন, কি সমস্যা? সে বলছে যে মামা দেখেন এই যে কি অবস্থা করছে সারা রাত। তো সেখানে আপনার আমি প্রকাশ্যে বলি আর কি, যেহেতু এটা একটা তথ্য আমি কোট আনকোট বলছি, সেখানে অনেক কন্ডম পড়েছিল। তারপরে আপনার ওই যে ইয়ে খায়, আপনার ইয়াবা খাওয়ার কিছু প্রসেসিং আছে, ওই যে ইয়ে আপনার অ্যালুমিনিয়াম পেপার টেপার টাইপের, ফুয়েল পেপার টেপার, এই ধরনের পেপার টেপার সেখানে পড়েছিল, এবং গাজার ইয়ে, সিগারেট, এগুলো সব অনেকগুলো ছিল। এই জন্য ওই মহিলা গালাগাল করছে। তো ওই দিনই আমি আমার 9টা নিউজে লাইভে ঢুকেছি। লাইভে ঢোকার পরে আমার সম্পাদক যিনি ছিলেন, আমি নাম বললাম না এখন, তো ওনার ছিল হচ্ছে গিয়ে যে গণজাগরণ মঞ্চে সবসময় অনেক মানুষ হয়েছে এটা দেখাতে হবে, লক্ষ লক্ষ মানুষ এটা দেখাতে হবে, ক্যামেরার শটগুলো এমন ভাবে নিতে হবে যাতে এটার বর্ডারটা যাতে বোঝা না যায়। তো আমি করেছি কি, আমি পিজি হসপিটালের উপরের ওই ওভারব্রিজে ওইখানে গিয়েছি, ওখানে গিয়ে তারপর ওইখান থেকে আমি লাইভে ঢুকেছি যাতে পুরো মাঠটা দেখা যায়। তো তখন সকালবেলা, তো বিকেল হলে মানুষ অনেক বাড়তো, কিন্তু সকালবেলা তখন ধরেন 15-20 জন মানুষ ছিল, ওখানে হকার ছিল, সাংবাদিকই বেশি ছিল ওনাদের কাভারেজ দেওয়ার জন্য। এটা লাইভটা যাওয়ার সাথে সাথে সম্পাদক আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল, বেয়াদব, হ্যাঁ এই ধরনের, তোকে ওই জন্য ওইখানে কি তোকে লোক গুনতে পাঠাইছি আমি, ওই জায়গায় ক্যামেরা এইভাবে ধরলি কেন,
আমি ক্যামেরাটা সব থুয়ে চলে আসি, এসে রিজাইন লেটার লিখে তারপরে বের হয়ে গেছে। যে কোনো একজনের মধ্যস্থতায়, যে কোনো একজনের কারণে আমাকে আবার সম্পাদক ডেকে আনতে বাধ্য হয়েছে। আমি যেতে চাইনি, অনেক ঘটনা ঘটেছে। তো যারা ওইখানে এ ধরনের কোন ধরনের তৎপরতা করেছে, সেই ঘটনার কারণে আপনি জানেন পত্রিকার মধ্যে, শুধু আপনার পত্রিকা এবং টেলিভিশনের মধ্যে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, এই দুইটা টিভি তাদের ওইখানে আপনার কাভারেজ দিতে পারতো না। আমার ওই লাইভের কারণে তারা 21 টেলিভিশনকে ওইখানে ইনক্লুড করলো, সেখানে তারা যেতে পারবে না, 21 টিভির কোনো ক্যামেরা যেতে পারবে না, যদিও পরে যেত। তো এই হচ্ছে তাদের মূল সমস্যা, যেটা ছিল যে এই দেশে যারা ইসলামপন্থী যে মানুষজন আছে তাদেরকে বিদ্রুপ করা এবং ওই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারপর বাংলাদেশে যে ইসলামী মূল্যবোধ সেটাকে ধ্বংস করা, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আমি যে সাংবাদিক হিসেবে যেটা দেখেছি, এবং সেটার মূল কারিগর ছিলেন আপনি, এটাকে আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার জন্য, সেটার জন্য আপনাকে চরম মূল্য দিতে হয়েছে। আমরা এখন মাহমুদ ভাই, আপনি যেখানে আছেন, আমি যেখানে আছি, আমরা বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছে হয়তো ব্যক্তিগতভাবে, কিন্তু দেশের জন্য খারাপ লাগে, মুসলমানদের জন্য খারাপ লাগে, সেই জন্য আমরা কথা বলি। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক দিক নির্দেশনা চায়। আমাদের এখন করণীয় কি? আমরা অনেক হতাশার কথা বলেছি, অনেক সমস্যা, ভারতীয় আগ্রাসন, সরকারের যে ভারত প্রীতি, এখন করণীয় কি বা সামনে কি হতে যাচ্ছে, সেক্ষেত্রে জনগণ কি করবে? হ্যাঁ, আমি এখন একটু আশার কথা বলি। তবে আশার কথা আমি যখন আশার কথা বলি, সেটা আমি ঠিক অনেক জায়গায় অনেক গুজবের কথা শুনি অনেক অনলাইনে। আমি ওই ধরনের কথা বলি না ইলিয়াস, আপনি জানেন যে আমি তথ্যের উপর বেসিস করে বলতে চাই। প্রথম আশার কথাটা আমি বলছি যে শেখ হাসিনার পক্ষে 2018 এবং 2014 মতো আরেকটি ফার্সিক্যাল ইলেকশন, তামাশার নির্বাচন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না এবার সেটা বলি। কারণ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষত আপনি যে দেশে আছেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন যদি প্রতিনিধিত্বমূলক না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, তাহলে সেই নির্বাচন তারা কোনো অবস্থায় গ্রহণ করবে না। এখন যারা সমালোচক বা আমাদের সমালোচক বা অন্য পক্ষের লোক, তারা বলতে পারে তারা গ্রহণ করলো না, কি যায় আসে? যায় আসে এই কারণে যে বাংলাদেশের যে গার্মেন্টস এর গল্প এরা করে, এই যে রপ্তানির যে গল্প করে, এই রপ্তানি কোথায় হয়? রপ্তানি ভারতে হয় না এই রপ্তানি চীনে হয়? এই রপ্তানির পুরোটাই প্রায় হয় যুক্তরাষ্ট্র এবং ইউ, দুটো দেশে হয়। দুটো, ইউ তো একটা দেশ না, অনেকগুলো দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা এবং ইংল্যান্ড। এই ইংল্যান্ডে ইউ থেকে বেরিয়ে গেছে, এই জন্য আমি ইংল্যান্ডের নামটা নিলাম। এই তিনটা জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্ট হয়। কাজেই শেখ হাসিনা এই পাত্তা দেবে না, পাত্তা না দিয়ে আরেকটি এই ধরনের নির্বাচন করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এবং যদি সে এরকম কোনো চেষ্টা করে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের ইকোনমিক স্যাংশন হবে। এখন স্যাংশন কি হয়েছে? এখন স্যাংশন হয়েছে কয়েকজন আর্মি অফিসারের উপরে, পুলিশের আইজির উপরে, র্যাবের উপরে স্যাংশন হয়েছে। তখন কিন্তু স্যাংশন হবে বাংলাদেশের ইকোনমির উপরে। কাজে আজকে যারা অনেক টাকা পয়সার মালিক, যারা চুরি করে না, যারা চুরি করে মালিক তাদের কথা আলাদা, আমি বলছি যারা ব্যবসা করে মালিক, যারা গার্মেন্টস এর মালিক, তাদের জন্য কিন্তু খুব দুর্দিন আসবে। আমি বলে দিলাম আপনাদেরকে, যদি শেখ হাসিনা এরকম কোন পদক্ষেপ নেয় 2014 এবং 2018 মতো আরেকটি তামাশার নির্বাচন করে। সেখানে সমস্যাটা কোথায় বলি আপনাকে? সমস্যাটা হচ্ছে যে শেখ হাসিনাকে বৈধতা দিতে পারে একমাত্র বিরোধী দল। এখন যদি ধরেন বিএনপি আর জামাত সেই নির্বাচনে, সেই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তো শেখ হাসিনা এক ধরনের বৈধতা পেয়ে যাবে। জামাত তো নিজে ইলেকশন করতে পারবে না, কারণ জামাতকে তো মার্কা নাই, আপনি জানেন। ইলেকশন কমিশন তো তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো জামাত নির্বাচন করতে পারবে, হয় তাদেরকে কি বলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে হবে, অথবা অন্য কোন দলের মার্কা নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে। এ ধরনের নির্বাচনে যদি বিরোধী দল না যায়, তাহলে আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ শেখ হাসিনা আর একটা তামাশার নির্বাচন করতে পারবে না। এটা গেল ভালো দিক। দ্বিতীয় হচ্ছে যে স্যাংশনের একটা হিউম্যান রাইটস নিয়ে কিন্তু একটা শক্ত অবস্থানে আমেরিকাও চলে গেছে, এবং আপনাকে বলছি আমি, ইউরোপিয়ান ইউনিয়নও আস্তে আস্তে, তারা একটু সময় নিচ্ছে, কিন্তু তারা হিউম্যান রাইটস এর ব্যাপারে তারা শক্ত অবস্থানে ক্রমে যাচ্ছে।
কাজে সেই দিক দিয়ে তারা হাসিনা খারাপ অবস্থানে আছে। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, এবার একটু নিয়ে আসি, যে এই ব্যালেন্স করে হাসিনা চলতে পারবে কিনা। এই যে চায়না এবং ইন্ডিয়ার যে ব্যালেন্সের কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রশ্ন হচ্ছে যে পারবে না। কেন পারবে না? আমেরিকা এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমি বলেছিলাম আমেরিকা, যেহেতু এই মুহূর্তে আমেরিকার কাছে 1 নম্বর ইস্যু হচ্ছে রাশিয়া এবং চায়না ইউক্রেনের যুদ্ধের কারণে। এক সময় ছিল কি দেখেন, এক সময় ছিল ইসলামী জঙ্গিবাদ আমেরিকার 1 নম্বর এজেন্ডা ছিল, এবং যে কারণে শেখ হাসিনা 14 বছর ধরে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের নামে নিরীহ জনগণকে হত্যা করেছে। গ্রামের মানুষ, ছেলে মেয়ে বাচ্চা, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে এই শেখ হাসিনা, এবং দিয়ে বলেছে আমরা জঙ্গিদের মারছি, এবং পশ্চিমা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করেছে তখন। কিন্তু এখন আর পশ্চিমা বিশ্ব এগুলো অ্যাকসেপ্ট করছে না, জঙ্গিবাদের গল্প। কারণ জঙ্গিবাদ এখন তাদের কি বলে ওটাকে অগ্রাধিকারের মধ্যে নাই। আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেন ঈদের সময় মুসলমানদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করেছিলেন, এবং সেখানে তিনি কি বলেছেন, একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। তিনি বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা নিয়ে এই আমেরিকা উদ্বিগ্ন। এই প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট মুসলমানদের উপরে অত্যাচারের কথা বললেন। তার মানে হাসিনার পক্ষে ইসলামী জঙ্গি কার্ড খেলা সম্ভব নয়। তো সম্ভব যদি না হয় তাহলে চীনকেও খুশি রাখবো, আমেরিকাকেও খুশি রাখবো, এই ব্যালেন্স আমেরিকার পক্ষে, হাসিনার পক্ষে সম্ভব হবে না। এগুলো ভালো দিক বললাম। এবং কিন্তু সমস্যা হলো বিদেশের অবস্থা যতই ভালো হোক, বিদেশের অবস্থা ভালো বলতে আমি বলছি বিদেশ থেকে হাসিনার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যতক্ষণ না বাংলাদেশের অভ্যন্তর থেকে একটা আন্দোলন শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকার পরিবর্তন সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে দুটো উদাহরণ দেই আমি, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কায় আপনি দেখেন, শ্রীলঙ্কায় জনগণ বিপ্লব করেছে এই রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে। সেখানে কিন্তু মিল আছে বাংলাদেশের সাথে। বাংলাদেশেও যেমন একটা পরিবার রাষ্ট্র চালায়, আপনার ভিডিওর কথা আমি বললাম 150 জন আপনি বলেছেন, প্রায় বোধহয় 150 জন বলেছিলেন। তো শ্রীলঙ্কাতেও কিন্তু রাজাপাকসে পরিবার তারা রাষ্ট্র চালিয়েছে। এক ভাই প্রেসিডেন্ট, ছোট ভাই আর বড় ভাই প্রাইম মিনিস্টার, তাই তো ছিল? যিনি প্রেসিডেন্ট 17 জন তাদের পরিবারের, এবং তাদের পরিবারের এবং আরো ভাইয়েরা কিন্তু মন্ত্রী। আজকে সেই রাজাপাকসের পরিবার উড়ে গেছে জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লবে। এটা গেল একটা। দ্বিতীয়, পাকিস্তানের দিকে যদি আমি তাকাই, ইমরান খানকে সরিয়ে দিয়েছে, এবং সরানোর পিছনে ইমরান খান বলছেন যে তার পিছনে আমেরিকা আছে। এটা বলছেন যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু সেখানে দেখেন ইমরান খান কি করেছেন, তিনি একটা ন্যারেটিভ তৈরি করেছেন। ন্যারেটিভটা কি? 1 নম্বর ন্যারেটিভ, তিনি বলেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না, এটা হলো তার ন্যারেটিভ। 2 নম্বর ন্যারেটিভ বলেছেন আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পান না, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি প্রত্যেক বক্তৃতায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই কথাটা উনি প্রত্যেক বক্তৃতায় বলেন। তার মানে তার ন্যারেটিভ হলো সাম্রাজ্যবাদের কাছে আমি মাথা নত করব না, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাইবো না। এই হচ্ছে ওনার দুটো ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভ পাকিস্তানের জনগণ অ্যাকসেপ্ট করেছে। কি হবে আমরা এখনো জানি না ইলিয়াস, পরিণতি আমরা জানি না, ইমরান খানের পরিণতি কি হবে, কিন্তু পাকিস্তানের জনগণ এই ন্যারেটিভ অ্যাকসেপ্ট করেছে। এবং ইমরান খানের পিছনে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম হ্যামিলনের বংশীবাদক, সেই হ্যামিলনের বংশীবাদকের মতো ইমরান খানের পিছনে পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে এসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সুতরাং একটা আন্দোলন আপনাকে দেশে করতে হবে, দেশে যেভাবেই করেন, সেটা শ্রীলঙ্কার মডেলে হোক যে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করছে, অথবা পাকিস্তানের মতো ইমরান খান একটা ন্যারেটিভ নিয়ে এসছে। এখন আমি জানি না বিএনপির যারা নেতা কিংবা বিরোধী দলের নেতা তাদের ন্যারেটিভ কি হবে, কিন্তু একই ন্যারেটিভ আমাদেরও। কিন্তু কেন আমাদের ন্যারেটিভ বলি, ইমরান খান কি বলছে, মার্কিন সাম্রাজ্যবাদ সে মানে না। আমরা তো বলছি আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না, তাই না? আমরা তো বলছি ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের অধীনে 90% মুসলমান থাকতে পারে না ইলিয়াস। বাংলাদেশের 90% মুসলমান হিন্দুত্ববাদের অধীনে সারেন্ডার করতে পারে না। এই কথাটা আমাদেরকে বলতে হবে তো জোর করে। আমরা তো 90% মুসলমান হই নাই হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করবার জন্য, তাদের দেবদেবী মেনে নেওয়ার জন্য তো আমি মুসলমান হই নাই, আমি মানতে পারি না এটা। এক।
2 নম্বর, আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাইবো না। এটা বলে যদি রাস্তায় নামা যায় বাংলাদেশে, ইলিয়াস, আমি বিশ্বাস করি এই সরকার 3 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণটা হচ্ছে